অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৬৮। করাঘাত গাঢ় হচ্ছে। উঠে যায়। পিস্তলটা পড়ে থাকে মেঝেতে। সেই ফাঁকে অন্তু আব্দুল আহাদকে বলে, কতদিন আগে আটক হয়েছ তোমরা, মনে আছে? জবাবটা আব্দুল আহাদ দিতে পারে না। ওরা এতটাই দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া ওদের সেই হিসেব নেইও। মুরসালিন জবাব দিল, এখানে সময় আবদ্ধ। আর এই অবস্থায় দিন মনে রাখা অসম্ভব। তবে আমার একটা হিসেব আছে। মাস ১.৫-২ মতো হবে। কম বেশি হতে পারে। অন্তু তাকায়। চোখাচোখি হলে দুজন চোখ নামায়। অন্তু ঠোঁটে ঠোঁট গুজে নিয়ে আস্তে করে বলে, মুরসালিন মহান। কয়েকদিন আগে ঘটনাক্রমে আমার আনসারি মোল্লার সঙ্গে কথা হয়েছে। মুরসালিন ভ্রু কুঁচকে ফেল, আপনার সঙ্গে? অবাক হচ্ছেন কেন? মুরসালিন চোখ নামায়, কি বলেছেন উনি? জিন্নাহ আমির আপনাদের হাতে বন্দী। এটা আনসারি ভাইজান বলেছেন? আমি বলছি। পাশ থেকে এমদাদ বলল, এত বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? অন্তু আলতো হাসল, আমার মনে হয় আমার আন্দাজ শক্তি ভালো। মুরসালিন জিজ্ঞেস করল, আনসারি ভাই কি বলেছেন আপনাকে? তার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো কি করে? আপনার অনুমতি পেলে উনি জিন্নাহ আমিরকে ছেড়ে দেবেন। তার বদলে যদি এটা নিশ্চিত হয় যে আপনাদের মুক্ত করে এরা, তবে এই লেনদেনটা করবেন উনি। মুরসালিন সন্দিহান হল, আপনি তো এখানে আসার সুযোগ পান না। আজ যদি না আসতে পারতেন, আমাকে খবরটা দিতেন কিভাবে? দিতে হতোই যে কোনোভাবে। আর সেজন্য একটা তামাশা করে হলেও আসতে হতো। আমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আর না হলেও দুঃখ নেই। আমি বেঁচে থাকা অথবা মৃত্যু কোনোটা নিয়েই আশাবাদী নই। আপনি কেন করছেন, কি করছেন, সেটা আর জানতে চাইলাম না। কিন্তু আপনি আমাদের জন্য নিজেকে বিপদে ফেলবেন না। অন্তু হাসল, বিপদ আবার বিপদে পড়বে কি? বিপদ আমাকে এতই ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিয়েছে, আমি নিজেই আজ স্বয়ং বিপদ হয়ে গেছি। মুরসালিন একবার তাকাল অন্তুর দিকে। অন্তু সন্দেহীন গলা জিজ্ঞেস করে, জিন্নাহ আমির কি বেঁচে আছে আপনাদের হেফাজতে? জবাবটা দেবার সময় পেল না মুরসালিন। জয়ের সঙ্গে ৪ জন ঢুকল। আজ জয়েন নেই। দোলন সাহেব, বাপ্পি, কামরুল। সঙ্গে আছে রবিউল। পেশায় সে মেকার। আসলে দালাল, রাজনীতির দালাল। দোলন সাহেব অন্তুকে দেখে ভ্রু কুঁচকালেন। তা দেখল জয়। মেয়ে মানুষ কেন বারবার এইসব কারবারে থাকবে? আগের দিনও জয়ের বুকে এখানে উপস্থিত থাকতে দেখা গেছে। জয়কে আস্তে করে বললেন, তোমার স্ত্রী এখানে কি করছে জয়? দৃষ্টিকটু লাগে ব্যাপারটা, বুঝেছ? তাকে এখানে আনা কেন? জবাব দিল না। বাপ্পি মণ্ডল ঢুকেই গজরাতে গজরাতে মুরসালিনের দিকে এগিয়ে যায়। ঢাকায় এক সম্মেলন ও মিছিলে ছাত্রদলের লাঠিঘাতে তার দুলাভাইজের মৃত্যু হয়। সে জানতে পেরেছে সেই ছাত্রদলের লিডিংয়ে মুরসালিন ছিল। মুরসালিনকে বোঝা যায় না। সে যে আসলে কি চায়, কোন দলকে সমর্থন অথবা বিরুদ্ধাচারণ করে, অথবা করেই কিনা। জয় এসে বসল আবার মুরসালিনের সামনে। দোলন সাহেব বললেন, শেষ একটা চেষ্টা করব মুরসালিন। একটা স্টেটমেন্ট দেবে? নয়তো দায়িত্বটা সরাসরি আইনের হাতে হস্তান্তর করাই শ্রেয় হবে। মুরসালিন হ্যানা কিচ্ছু বলল না। ওরা যে স্বীকারোক্তি চাইছে তা বেঁচে থাকতে দেবে না মুরসালিন। দোলন সাহেব বললেন, বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে কোনটাকে সমর্থন করতে পছন্দ করবে তুমি? অকপট জবাব দিল মুরসালিন, দলহীনতাকে। দল শব্দটাই বাংলাদেশের কাল, স্যার। কোনো দলই এই বাংলার জন্য শুধুই ধ্বংসাত্মক ছাড়া আর কিছু নয়। আর আমি তাই এমন এক দুর্যোগ চাই, যাতে করে বাংলাদেশের প্রধান, আলোচিত, বিশিষ্ট দলগুলো সমূলে উপড়ে যাক। তাদের কোনো চিহ্ন এই বাংলার মাটিতে না থাকুক। শুধু আমরা সাধারণ মানুষ থাকব। আমাদের দেশে আমরা থাকব। সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হোক, অথবা কমিউনিজম প্রতিষ্ঠা হবে, সাম্যবাদের জয়গান চলবে, সমাজতন্ত্রের ছায়ায় আমরা বাঙালি মানুষের মতো বেঁচে থাকতে পারব এক জীবন। আবার এতেও সেই একই হাল হবে কিনা বাংলার জানি না, তবু আশাবাদী আমি। দোলন সাহেব অবাক হবার মতো অভিব্যক্তি প্রকাশ করলেন, তুমি কমিউনিস্ট মুরসালিন? না তো। দোলন সাহেব হাসলেন, তুমি কি খেলছ মুরসালিন? আমি তোমাকে বুঝতে পারি না। আমিও না, স্যার। শুধু এটুকু জানি, ক্ষমতার লোভে সাধারণ মানুষ, শিশু, নারী, নিরপরাধীদের উপর অপবাদ এবং তার জের ধরে এই যে মৃত্যুদণ্ড, কারাবরণের হিডিক চলছে, এটা আমি নিতে পারি না। আর তা অন্তত কমাতে আমি সব দলকে হাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। অথচ কারো প্রতি আমার অনুরাগ নেই।
কারণ আমি জানি দেশের জন্য কেউই উপকারী নয়। ধীরে মাথা নাড়লেন দোলন সাহেব। বুঝলাম, বামপন্থী রাজনীতিকেও সাপোর্ট করো তুমি। তোমাকে যদি ফাঁসি দেয়া হয় তো আসলে কোনো অপরাধে দেয়া হবে? প্রত্যেকটা অপরাধে একটা করে ফাঁসির রায় শুনবে তুমি। কিন্তু জীবন তোমার একটা। এই সৌভাগ্যকে আমি আমার জীবনে স্বাগত জানাই স্যার। আমি নিজেকে এতদিন কিছুই মনে করতাম না, কিন্তু এখন যখন দেখছি আমার কার্যক্রম বর্তমান শাসক ও শোষক গোষ্ঠীর পীড়ার কারণ হয়েছে এবং মৃত্যুদণ্ডের মতো বীরত্বপূর্ণ দণ্ডের শাস্তির দিকে এগোচ্ছি, এবার মনে হচ্ছে আমি সত্যিই কিছু করতে পেরেছি। কারণ এই দুনিয়ায় অধিকাংশ মৃত্যুদণ্ড বীরদের এবং কারাবরণ কথা বলা পাখিদের হয়েছে। দোলন সাহেব কিছু বলতে নিলে জয় উনাকে থামালেন। চুপ 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 থাকেন। ওই যে কিছু ফ্যান আছে না, সুইচ দিলেই ঘ্যার 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 করতে করতে চালু হয়, আপনাদের এই ফ্যাকানি কানে ওইরকমভাবে ঢুকতেছে। এত রাতে আমি এখানে আসতে বলি নাই আপনাদের। বাপ্পি এগিয়ে এসে মুরসালিনের মুখের ক্ষতর উপর আঙুল চেপে ধরে মুখ উঁচিয়ে ধরে বলে, সুজোরের বাচ্চা, বল বল আমার দুলাভাইরে তুই মারিস নাই? বেশ কয়েকটা খ্যাপা সুজোর বধ করেছি। কাউকেই পার্সোনালি চিনি না। হতেই পারে তার মধ্যে আপনার দুলাভাই থাকতে পারে। তোর অত কথা শুনবার চাই নাই। যেটুকু জিগাইছি জবাব দে। এরকম আপনার মতো আরও অনেকের চোখের বিষ আমি। স্বয়ং দলীয় নেতাদের অবধি কত খ্যাপা সুজোরদের বিরুদ্ধে বলেছি, কার্যক্রম চালিয়েছি, আর্টিকেল লিখেছি, ছাত্রদের উৎসাহিত করেছি, মিছিল মিটিং কত কি। অত মনে নেই? বাপ্পি পশুর মতো গর্জে উঠে এমদাদ ও তৌফিককে দুটো লাথি মারল। থেতলা হয়ে গেল তৌফিকের মুখের চোয়াল। এমদাদের কান দিয়ে পুজ বা রক্তের মতো তরল বেরিয়ে এলো। জয় চুপচাপ দেখে শেষ। পিস্তলটা তার বাম পাশে মেঝেতে পড়ে আছে। তার পাশে অন্তু আব্দুল আহাদকে ধরে বসে আছে। তার নারীসুলভ দুটো দুর্বল হাতে ওদের রক্ষার ব্যর্থ চেষ্টা। বাপ্পি মুরসালিনের মাথাটা সজোরে দেয়ালের সাথে বাড়ি মারে। মাথার উপরের চটা ফেটে রক্ত চুইয়ে পড়ল। মুরসালিন অজ্ঞান হল না ঠিকই, কিন্তু অচেতনের মতো পড়ে রইল। অন্তুর হাতটা নিষ্পিস করে ওঠে। চোখ বুজে ফেলে সে। তার দেহে এক ধরনের শিহরণ জাগছে। কি সব অদম্য ইচ্ছারা জাগছে। জয় একটা লোহার খণ্ডের উপর বসা ছিল। কাছেই দাঁড়িয়ে থাকা বাপ্পির পা বরাবর একটা লাথি মারল। বাপ্পি ধূপ করে মেঝের উপর উল্টে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো, কুনুই ছিলে গেল। জয় মুরসালিনকে জিজ্ঞেস করে, জিন্নাহ কি বেঁচে আছে মুরসালিন? মুরসালিন জবাব দেয় না। বাপ্পি উঠে এসে আবারও মুরসালিনকে ধরে জয়ের দিকে রক্তচোখে তাকিয়ে বলে, তুই কি করতেছিস? এইরকম মাগি মার্কা প্রশ্নে এই খানকির বাচ্চার মুখ খুলান যাইব? লাগাইতে অইব না? কুত্তা চোদাডারে মায়রা ফেলিস নাই ক্যাই আইসপন্তক। আর তোরে আমি পরে দেখুমনে। কামরুল টেনে হিচড়ে মুরসালিনের পাশ থেকে দুটো বাচ্চাকে উঠিয়ে নিল। আদিম উল্লাসে মেতে উঠল ওরা জীবিত ছোট ছোট দেহগুলো নিয়ে। উদ্দেশ্য মুরসালিনকে উত্তেজিত এবং দুর্বল করা। মুরসালিন নিজের শরীরের ব্যথায় আরও শক্তিশালী হয়, কিন্তু বাচ্চাদের আঘাতে ওকে অস্থির দেখা যায়। জিজ্ঞেস করে, জিন্নাহকে কোথায় রেখেছিস তোরা? তোদের সংগঠনের আর সব কোথায়? তার কণ্ঠস্বর শান্ত। কোনো তাড়া নেই, উত্তেজনা নেই। অন্তুর মনে হল সে নরকের কোনো এক বিভাগে বন্দিনী। মৃদু হলদেটে আলো, গুমটে গন্ধে এক নারকীয় অবস্থানে বসে থেকে অন্তুর ভেতরটা কেমন উল্টেপাল্টে উঠছিল। তার মনে হচ্ছিল সে নিজের ভেতর থেকে হারাচ্ছে। মুরসালিন বলে, জিন্নাহকে ফেরত দেব, তার বদলে আমায় কি দিবি? আগে ফেরত পাই সহি সালামত। তারপর যদি মনে কয় তো কিছু প্রতিদান পাবি। না দিলেও ঋণ নাই। লেন আছে তোর আমার কাছে, পুরানা ঋণ। যা তোরে ৮০ বার খুন করলেও পরিশোধ হবে না, কিন্তু খুন একবারই করতে পারব। অর্থাৎ তোর কাছে আমারই আরও ৮৯ বার পাওনা থাকবে। রক্তাক্ত মুখে হাসে মুরসালিন, মঞ্জুর। যাই হোক, জিন্নাহকে ফেরত দিলে তুই ওদের ছেড়ে দিবি। এই কথায় একটা সৌদা করতে পারি। এরম কোনো প্রস্তাব দিছি আমি তোরে? কেউ একটা দিলেই হয়। আমি দিলাম। আর তুই যা শোধের কথা বলছিস না, আমার ক্ষতির পরিমাপ করলে তোকে ৮২ গুণ ১৬০ বার খুন করলেও লিন থেকে যাবে। অথচ তোর জান একটাই। আমি বলবো তুই হিসেবে কাঁচা, চোখে অন্ধ আর বোঝার ভুলে ডুবে মরা মৃতদেহ। ভুল বোঝার মধ্যে একটা আনন্দ আছে। রাখ তোর পাগলের প্রলাপ। জিন্নাহ কোথায় আছে? মুরসালিন জবাব দিল না। ধৈর্যহারা হয়ে উঠছিল।
গাঢ় শ্বাস ফেলে বলল, 2-2.5 বছর ধরে ধৈর্য ধরতেছি মুরসালিন। আমার ধৈর্য ধরার রেকর্ডে এইটাই সবচাইতে দীর্ঘ। একটু কদর কর। খালিক, জিন্নাহ কি বেঁচে আছে? বেঁচে যদি না থাকে তাহলে কি? হাসল তো আর সময় অপচয় করবাম কেলা? অপচকারী শয়তানের ভাই। আমি শয়তানের সম্বন্ধী। সময় কাজে লাগাই। মুরসালিনের অভিব্যক্তি নির্লিপ্ত, সে গম্ভীর মুখে বলে, আর ও যদি বেঁচে থাকে এবং ওকে যদি ফেরত দেই, তুই ওদের মুক্ত করাতে পারবি হামজা ভাইজের হাত থেকে? মুরসালিনের পায়ের ক্ষতে ডান পা চেপে ধরল চামড়ার স্যান্ডেলের শক্ত নিচের তলার আঘাতে ক্ষত থেতলে উঠল। অধৈর্য গলায় বলে, যদি বেঁচে থাকে? না না না। যদি না বাইচে আছে কি নাই এইটা আগে কনফার্ম হই। মরে গেলে এত নাটক মারাবো কোন দুঃখে? গলির মাথায় চাইপা ধইরা পাগলে চোদে নাই আমারে। জীবিত আছে না মেরে দিছিস ওইটাই জানতে চাইতেছি খালি। আবার দ্রুত মাথা নাডল দুদিকে, তো চল, তোর কথাই রইল। নিজেকে বলে স্যাক্রিফাইস। তুই না ভালো লোক। মুরসালিনকে বলে, জিন্নাহ বেঁচে থাকলে ওর বদলে তোর এই ছানাপোনাদের আজাদ করে দেব, যাহ। তো জিন্নাহ বেঁচে আছে তো না? নেই। বাচ্চাদের মতো ভ্রু কুচকে তাকাল, ঠোঁট ফুলিয়ে বলল, নেই? বলিস কি রে? পরিশ্রম করলাম যে এত্ত। যা ভোদাই সেজে গেলাম রে আগেই না জিগাইয়া। হতাশ শ্বাস ফেল সে। মুরসালিন আর কিচ্ছু বলার সুযোগ পেল না। কামরুল ও রবিউল জয়ের কাছে দুজন পূর্ণ মনোনয়ন পেয়ে গেছে। এবার এমদাদের অর্ধচেতন দেহটাকে লাথিতে ভরিয়ে তুলল। লৌহখণ্ডের উপর বসে ঝুঁকে মাটির দিকে তাকিয়ে থাকে চুপচাপ। কামরুলের হাতে বাচ্চারা ছিল কয়েকটা। ওদের গাল চেপে ধরল। শব্দ করে কেঁদে উঠল ছোট ছোট প্রাণগুলো। খালি পেট, পিপাসার্ত গলার কান্না গায়ে কাটা দেয় বড়। দোলন সাহেব এক দৃষ্টে তাকিয়ে রইলেন শুধু জয়ের দিকে। মুরসালিনের দাঁত ভেঙে গেছে। ঠোঁটের কিনারা দিয়ে মাড়ি থেকে বেরোনো রক্ত ভেসে আসছে। কামরুল এক বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিল মেঝের উপর। বয়স 7-8 বছর হবে বোধহয়। ওইটুকু বাচ্চার উপর কামরুলের বড় ক্ষোভ। ওরা রাজাকারদের উত্তরসূরি। বড় হয়ে সরকার বিরোধী হবে। ধর্মের কথা বলে। কামরুলের শান্তি হতো ওদের টেনে টেনে ছিঁড়তে পারলে। তাতেও যদি মুরসালিন, এমদাদ, তৌফিক ওদের একটু যন্ত্রণা হয়। বাচ্চাটার পরে গিয়ে ঠোঁট কাটল, মুখের চামড়া ছিলে গেল। হাঁটুতে আঘাত পাওয়ায় উঠতে পারছিল না। হাঁটু চেপে ধরে কেঁদে ফেল। অথচ আশ্চর্য, সেই কান্নার আওয়াজ নেই। আওয়াজ করে কাঁদছে না ভয়ে সে। মুখে চোখে কাতর যন্ত্রণা, কিন্তু কান্না আওয়াজ নেই। অন্তু চুপচাপ দেখে শেষ। চারদিকে চোখ ঘুরিয়ে তাকায়। তার হাতের মুঠো আব্দুল আহাদের জীর্ণ হাত। হাত দুটো কাঁপছে, অন্তু টের পায়। কামরুল হাতে বাচ্চাটিকে দুটো কঠিন থাপ্পড় মারল। কচি মুখের চামড়ার নিচে রক্ত জমে যায়। মুরসালিন চোখ বুজে মুখ ফেরায়। কামরুলের খুব আনন্দ হয় এবার। কিন্তু কামরুল এবার বিশাল ভুল করে ফেলল একটা। ওদের মাথা থেকে সাদা 5 ক্লির টুপিগুলো খুলে ছুঁড়ে মারল দূরে। অন্তু দেখল। দীর্ঘশ্বাস টেনে নিল ভেতরে। পকেট থেকে ছোট্ট একটা ছুরি করে রবিউল কামরুলের হাতে দেয়া। দাঁত বের করে হাসে। দাঁতগুলো লাল, কালশিটে ধরনের স্পট পড়ে গেছে। কামরুল খুব মজা পাচ্ছ। বাজারে গেলে বাচ্চারা খেলনার আবদার করলে মা যখন খেলনা কিনে হাতে দেয়, সেই সময় বাচ্চাদের মুখে খেলনা পাবার তৃপ্তিখানা কামরুলের মুখে। এত কিছুর পরেও মুরসালিনের চুপ থাকাটাকে নির্লিপ্ততা মনে হচ্ছে, যা খুবই হতাশাজনক। কামরুলের উচিত এমন কিছু করা যাতে মুরসালিনের চোখে মুখে কাকুতি ফুটে ওঠে। সে ছুরিখানা বাচ্চাটার গলায় ঠেকিয়ে চারদিকে সবার দিকে তাকিয়ে হাসল। উপস্থিত সব বাচ্চার মুখে এক করুণ আতঙ্ক দেখা দিল। এটা খুবই মজার বিষয়। যেন তাকে অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছে। মাইক হাতে সে একটু লজ্জা পাচ্ছে, সবার আরেকটু উৎসাহ চাচ্ছে। সবার মুখে সেই সুখ, শুধু দোলন সাহেব তখনও জয় আর মুরসালিনকে দেখছেন। মুরসালিনকে ডাকে কামরুল, ওই চেংরা। দেখতো রে, আয় বাঁচায় নিয়া যা। মাগির পুত, এইরম বন্দি থাইকাও ব্যবসা কইরবার চাও? এই জঙ্গিগুলান রে ছাইডা দিলে আমাগরে লোক ছাড়বা? মুক্ত কইরা দিই তোর পাখিগুলারে। এক ছটকায় জয়ের পাশ থেকে পিস্তল তুলে নেয় অন্তু। তাক করে ধরে কামরুলের দিকে। জয় চমকে তাকায়। সে অন্যমনস্ক ছিল। অন্তুর চোখের মণি জ্বলছে। দিকদিক করে জ্বলছে।
বুকের ওঠানামা প্রবল। অন্তু ট্রেগারে আঙুল রেখে কেমন মন্ত্রপুতের মতো গলায় বলে, ছেড়ে দে। ছাড় ছাড়। তোর ছুরির চেয়ে পিস্তলের গুলি দ্রুত চলবে। আল্লাহর কসম এখানে 4টা লাশ ফেলব আমি। ছেড়ে দে ওকে। অন্তুর সামনে দাঁড়ায় ঘরওয়ালি। মাথা ঠান্ডা করো। অল ইজ ওয়েল। রিল্যাক্স, কিচ্ছু হয় নাই। মজার খেলা হচ্ছে, দেখো, এনজয় করো। আবার এইসব ডেঞ্জারাস চিন্তাভাবনা কেন? অন্তু জয়ের নাগাল পেরিয়ে কয়েক কদম পিছিয়ে যায়, পাগলের মতো দাঁতে দাঁত আটকে হিস হিস করে ওঠে, জানোয়ারের বাচ্চা। তুই সরে যা সামনে থেকে। নয়তো আজ তোর বুকটা আগে ঝাঁঝরা করে তারপর বাকি বুলেটগুলো ওদের জন্য খরচ করব। অন্তুকে খ্যাপাটে বাঘিনীর মতো লাগছিল। অনেকটা মানসিক বিকারগ্রস্ত পাগলিনীর মতো। সাপের মতো হিসহিস করে বিক্ষিপ্ত নিঃশ্বাসে বুক দুলছে। জয় একটু থমকায়, ভ্রু কুচকায়, তবুও এই অবস্থায়ও হেসে ওঠে, কিন্তু তোর তো হাত কাঁচা, শালির মেয়ে। গুলি জীবনেও নিশানায় লাগবে না, বড়জোর অজায়গায় লেগে আমার সর্বনাশ হবার চান্স আছে। আর নয়তো গোডাউনের ক্ষতি হবে। পিস্তল দে। আমার হাতে পিস্তল। খালি খালি মানুষ মেরে কি লাভ? তার চেয়ে বড় কথা, পিস্তলে তো বুলেট নাই। অন্তু কি করল? এক মুহূর্তের মাঝে পিস্তলের তাক ডান দিকে ঘুরিয়ে ঠিক দেয়াল বরাবর শুট করল। পিচ্চা করে একটা শব্দ হয়, সাইলেন্সারের বদৌলত। গুলি ছুটে গিয়ে ইটের গাঁথুনিতে ঠুকল। অন্তু চরম এক ধাক্কা খায়। পিস্তলের পেছনের বেগের টাল সামলাতে না পেরে পড়ে যাবার মতো অবস্থা হয়। হাতটা ঝিনঝিন করছে তখনও। রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে যেন। অন্তু জয়ের দিকে তাকায়, বুলেটহীন পিস্তল নিয়ে এখানে আসেননি আপনি? গোটা ঘর নিস্তব্ধ। কেউ নিঃশ্বাসও ফেলছে না। সবার চোখ ফুডে বেরিয়ে আসার জো। অন্তুর বিদ্রোহী শ্বাসের আওয়াজ কেবল ঘুরপাক খাচ্ছে বদ্ধঘরে। কয়েক সেকেন্ডের মাঝে ঘটনাটা ঘটে গেল। কামরুল ছুরিটা ভালোভাবে বাচ্চাটার গলায় ধরে সতর্ক করে অন্তুকে, এই আপনি পিস্তল নামান। নইলে এক মুহূর্তের মধ্যে গলাটা 2 ভাগ কইলাম। আর লাভ অইব না। পিস্তল নামান, ছাইডা দিতাছি। প্রথমত তুই মরবি তো এমনিতেও, আর এই পিস্তলের গুলিতেই। দ্বিতীয়ত তোর ছুরির চেয়ে আমার পিস্তলের গুলি দ্রুত চলবে। আর সুজরের বাচ্চা, তৃতীয়ত যদি ওকে মারিসও, তার পরের মুহূর্তে হলেও তুইও মরবি। লাভ কি? ছেড়ে দে ওকে। ছাড়। গোটা ঘরে প্রতিধ্বনিত হয় অন্তুর ছাট কথার গর্জনটা। জয় চুপচাপ তাকিয়ে দেখে এই অন্তুকে। মাথার ওড়না পড়ে গেছে, খেয়াল নেই। চুলের বড় খোপাটা অগোছালো। জয়ের যেন ভেতরে অস্বস্তি হয়। একসময় যে মেয়েটার মুখ দেখেনি কেউ কখনো, তাকে সে কোথায় নামিয়ে এনেছে। অন্তুর শরীর ঘেমে গেছে, চোখ দুটো লাল। নাকের পাটা শক্ত। অপেক্ষা করে অঘটনের। এইটুকুই বাকি ছিল, অস্ত্র হাতে ওঠেনি আজকের আগে অন্তুর হাতে। আজ সেটুকু হয়ে গেল। বাকিটা সে জানে অন্তুকে। আজ জয় ভাবে এক মুহূর্ত। সেদিন অন্তু পলাশকে মারতে ছুরি হাতে নিতে পারেনি। পিছিয়ে এসে জয়কে ফিরিয়ে দিয়েছিল। কেন? সেদিন পেছনে এবং সাথে পক্ষে দাঁড়ানো ছিল, তাই? আপাতপক্ষে আজ জয় নেই তার সাথে। আজ সে একা। এই অবরুদ্ধ এক নিশীথে বড়ঘরে তার পক্ষে কেউ নেই, তাই কি সে একাই মোকাবেলা করতে যথেষ্ট সচেষ্ট? তাহলে হিসেবটা কি দাঁড়াল? হামজা কি ঠিকই বলে? নারী কারও অবলম্বনে যেমন দুর্বল, তেমনি একবার কেবল সে সেই অবলম্বিত খুঁটিহীন হয়ে পড়লে একাই সর্বোচ্চ ধ্বংসাত্মক। তাহলে কি নারীর তৈরি অনিষ্ট সঙ্গহীন নারী থেকেই সৃষ্টি হয়? নারী তার পুরুষ সঙ্গীর সঙ্গ পেলে ভীষণ নারীসুলভ, একা হয়ে পড়লে অসীম সর্বনাশা। কামরুলের মুখ শুকিয়ে যায়। বাচ্চাটাকে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। কেউ অন্তুকে গিয়ে ধরতেও পারে না। মাঝখানে জয় আমির দাঁড়িয়ে। কামরুলের মনে হয় ছেলেটাকে বাঁচানোর লক্ষ্যে জয় আমিরের বউ তাকে গুলি করবে না। এই আশায় কামরুল একটা ভুল করল, সে ছুরিটাকে শক্ত করে চাপল বাচ্চার গলায়। কচি চামড়ায় চিদ লাগে ছুরির ধারের। বাচ্চাটা কেমন করুণ সুরে মিনতি করে কেঁদে ওঠে, হু হু করে। আবারও ভোঁতা গুলি চলার আওয়াজ। গুলিটা লাগে না কামরুলের গায়ে। ডান হাতের বাহুর 2.5 ইঞ্চি ফাঁক গলিয়ে পেছনে এক লোহখণ্ডে ঠেকে। কিন্তু পর মুহূর্তেই আবারও। কামরুলের নসিব খারাপ। তার মস্তিষ্ক তাকে সরে যাবার নির্দেশ দেবার আগেই পরের গুলিটা তার বক্ষপিঞ্জরের নিচে একদম কিনারায় লাগল। অন্তুর হাত খুবই কাঁচা। আর 2 ইঞ্চি হলেই এটাও মিস যেত। গেল না। কামরুল ধপ করে পড়ে গেল মেঝেতে।
কিছুক্ষণ গানও রইল। রক্তের ঝিরঝিরে স্রোত নামল মেঝেতে। গলাকাটা মুরগির মতো ছটফট করল কিছুক্ষণ দেহটা। আর বেশিক্ষণ চেতনা রাখতে পারল না কামরুলোর দেহ। পরের দেহটা রবিউলের। আলগোছে পড়ে গেল। বিকট আওয়াজ বের হলো মুখ দিয়ে। তারপর আরেকটা গুলি চল। সেটা শূন্যে লাগল। কিন্তু পরের গুলিটা বাপ্পি মণ্ডলের ঠ্যাং ফুডে চলে যায়। বাপ্পি গা শিউরে ওঠা স্বরে কোকিয়ে উঠে বসে পড়ে। ঠ্যাঙের হাড় ফুডে বেরিয়ে গেছে বুলেট এপারোপার হয়ে। ফাঁক হয়ে গেছে হাড়ের জোড়াইতে। তার আর্তনাদ কঠিন হল। কানে সহ্য করা যাচ্ছিল না। অন্তুর হাত অবশ হয়ে আসে। পিস্তলটা পড়ে যায় হাত থেকে। হাতে আর জোর নেই, হাত নাড়ানোর শক্তি নেই। স্নাজু কাজ করছে না দুই হাতের। ঘরটা নিস্তব্ধ। তিনটা দেহ লুটিয়ে আছে মেঝেতে। বাপ্পি তখনও চেতনায় আছে, করুণ আর্তনাদে ঘরটা নরকের কক্ষ হয়ে উঠল। দোলন সাহেব চুপচাপ বসে রইলেন। খুবই নাটকীয় দৃশ্য, ট্র্যাজেডি নাটক যেন। অথচ লোকে জানে না জীবনের চেয়ে বেশি নাটকীয়তা নাটকে থাকে না। আস্তে করে বসে আবার লোহার খণ্ডের উপর। মুরসালিন চোখ বুজে হেলান দেয় দেয়ালের সাথে। তার শরীর ঝিমিয়ে আসছে। জয়কেও দেখতে ক্লান্ত লাগে। খানিকক্ষণ চুপচাপ বসে থাকে, ঝিম ধরে সে।